আজকে আমরা হিন্দি সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে নিরালা বা সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা তার সম্পর্কে জানব। এই প্রসঙ্গে প্রথমেই তোমাদের একটা কথা বলে রাখি, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা তাকে আমরা কেবলমাত্র কবি বা উপন্যাসিক, গল্পকার এরকম কোনো একটা আলাদা দিকে যদি বলি তাহলে সেটা কিন্তু আমাদের ভুল বলা হবে। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা তিনি বসন্ত পঞ্চমীর দিন আমাদের এখানকার মহিষাদলে জন্মগ্রহণ করেন। তখন তার নাম, তার পিতামাতা তার নাম রেখেছিলেন সূর্য কুমার। যাই হোক, এরপরে তিনি যখন লেখালেখি করেন তিনি বেশ কিছু অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, গল্প লিখেছেন, সেগুলো সংকলন বা সংগ্রহে প্রকাশিত হয়েছে। অনেকগুলি উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, শিশু সাহিত্য রচনা করেছেন এবং বেশ কিছু গ্রন্থের অনুবাদ করেছেন। তোমাদেরকে আমি তার এই গ্রন্থ, উপন্যাস, অনুবাদ, কাব্যগ্রন্থ সব কিছুরই একটা তালিকা তোমাদেরকে আমি পাঠিয়ে দেব। সেটা তোমাদের পড়ে পড়ে যে সবকটা নাম মুখস্থ রাখতে হবে সেটা নয়, কিন্তু সেটা তোমাদেরকে তার কর্মকাণ্ড সম্পর্কে একটু বুঝতে বা জানতে সাহায্য করবে। তাহলে আমরা চলে আসি নিরালা সম্পর্কে। আমরা প্রথমেই তার কাব্যকে মাথায় রেখে আলোচনা করব। নিরালা নিজে ছিলেন ছায়াবাদী একজন লেখক। ছায়াবাদ কাকে বলে এটা আমরা জানি, এর আগের ক্লাসে আমরা এই নিয়ে কথাবার্তা বলেছি। তো এর আগে আমরা যখন মহাদেবী বর্মা পড়ছিলাম তখনও আমরা দেখেছি যে মহাদেবী বর্মা তিনিও একজন ছায়াবাদী গোষ্ঠীর কবি। তো জয়শঙ্কর প্রসাদ, সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, মহাদেবী বর্মা, সুমিত্রা নন্দন পন্থ এরা ছিলেন ছায়াবাদী আদর্শের খুব উল্লেখযোগ্য কবি। ছায়াবাদ আমরা জানি একটা নতুন রকমের কাব্যধারা। এর মধ্যে প্রখর সৌন্দর্যবোধ, গভীর প্রকৃতি প্রেম, অনুরাগ, প্রবল একটা প্রণয় ভাবনা, একটা নতুন রকমের ভাষা এবং ছন্দ, যেগুলো আগেকার সাহিত্য থেকে একেবারেই আলাদা ছিল। নবীনকে যারা গ্রহণ করতে পারেন না তারা অনেক ক্ষেত্রে ছায়াবাদের বিরোধিতা করেন। কেউ কেউ আবার এমনও বলেছেন যে ছায়াবাদী কবিরা তারা নিজেদের সাধনায় এত রূপ, প্রেম, রস, আবেগ এই সমস্ত নিয়ে মগ্ন যে তারা সমাজের যে গতি, প্রকৃতি, বাস্তবতা সেখান থেকে বিচ্ছিন্ন হয়েছে। তবে এটা ঠিক 100% সত্য বলে মনে হয় না। ছায়াবাদী লেখা আসলে মোটেও কিন্তু কোনো পলায়নবাদী সাহিত্য বা নিরাশামূলক সাহিত্য এরকম কিন্তু নয়। এবং এই কথাগুলো যাদের লেখা থেকে সব থেকে বেশি করে প্রমাণিত হয়, আমার কাব্যই তো আমার উদাহরণ হবে, তাই যাদের লেখা থেকে এই কথাগুলোকে প্রমাণ করা যায় তাদের মধ্যে অবশ্যই নিরালা। যদিও তার লেখার মধ্যে ছায়াবাদকে দেখতে পাওয়া যায়, কিন্তু তা সত্ত্বেও নিরালার লেখায় প্রচুর বিদ্রোহ দেখা গেছিল এবং নিরালাকে বলাই হয় আমাদের বাংলা হিন্দি সাহিত্যের
বিদ্রোহী কবি, বিদ্রোহী নিরালা। নিরালার আগে যে যুগটি ছিল তাকে আমরা দ্বিবেদী যুগ বলি, কারণ এই সময় রীতিবাদী লেখাটা বেশি করে লেখা হতো এবং এই সময়কার শ্রেষ্ঠ লেখকের নাম নিয়েই এই নাম। তিনি ছিলেন মহাবীর প্রসাদ দ্বিবেদী। সে যুগের সাহিত্য, বিশেষত কবিতার ক্ষেত্রে বলছি, চাঞ্চল্য চাপল্য থাকলেও গাম্ভীর্য, গভীরতা, ব্যঞ্জনা এগুলো ছিল না। অনেক ফেনিল কথা বলা হচ্ছে, সংযমের একটা অভাব ছিল। তো যাই হোক, তাদের লেখার মধ্যে যখন এরকম চলছে তখন দ্বিবেদীজি তিনি এসে একদম সাহিত্য মেনে খুব কড়াকড়ি রকমের শাসন মেনে তারা এই ধরনের লেখা লিখতে শুরু করলেন। বুঝতেই পারছো, কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন ভাষা এগুলো এখানে চলে আসলো এবং পুরো ব্যাপারটাই বেশ গুরুগম্ভীর এবং ভারিক্যময় হয়ে উঠল। যাই হোক, এরপরে আমরা দেখব জয়শঙ্কর প্রসাদ। তিনি বুঝতে পারলেন এই যে ধরনের কবিতাটা লেখা হচ্ছে দ্বিবেদী যুগে, এটা বড্ড বেশি শৃঙ্খলায় আবদ্ধ, প্রাণ বা আবেগ এখানে তেমন নেই। তাই তিনি কি করলেন না, তিনি আবেগ নিয়ে, সৌন্দর্য নিয়ে তিনি লিখতে শুরু করলেন। আর এই লালিত্যময় ভাবাদর্শ নিয়ে যে লেখাগুলো শুরু হলো, সেখান থেকেই ছায়াবাদী আন্দোলন শুরু হলো এবং নিরালাজি তিনি নিজেও এই ছায়াবাদের পক্ষে কলম ধরলেন। তাহলে আমরা বলতে পারি পরবর্তীকালে সুমিত্রানন্দন পন্থ এবং মহাদেবী বর্মা, তাহলে আমরা বলতে পারি সূর্যকান্ত ত্রিপাঠী নিরালাকেই ছায়াবাদী আন্দোলনের শ্রেষ্ঠ কবি হিসাবে বলা যায়। এবং অবশ্যই একটি বিদ্রোহ তার লেখার মধ্যে ছায়াবাদকে কেন্দ্র করে হলেও ছিল, তাই তাকে আমরা কিন্তু হিন্দি সাহিত্যের বিদ্রোহী কবি এই আখ্যাও দিয়ে থাকি। তাহলে এই যে একটা আলোচনা করলাম, এই আলোচনাটা তোমাদের যদি প্রশ্ন আসে যে ছায়াবাদী কবি হিসেবে নিরালার ভূমিকা আলোচনা করো, বা নিরালার কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো, বা নিরালার কবিকৃতি সম্পর্কে বলো, তো এই ধরনের বা এরম ধরনের কোনো কবিতার প্রশ্ন যদি আসে নিরালাকে কেন্দ্র করে, তাহলে তোমাদের আগে ছায়াবাদের এই ব্যাপারটা একটু বলে নিতে হবে। অনেক সময় 5 নম্বরের টিকাতে ছায়াবাদের প্রশ্ন আসে, তো সেক্ষেত্রেও তোমরা এই ভূমিকাটুকু লিখলেই কিন্তু ছায়াবাদ কি বা কি ব্যাপার, কি করে তৈরি হয়েছিল, এই জিনিসটা লিখতে পারবে। এরপর আমি একেবারে ঢুকে যাচ্ছি নিরালাজির কাব্যের যে বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্যের মধ্যে আমি একেবারে এবারে ঢুকে যাচ্ছি। ছায়াবাদের মধ্যে ইংরেজি রোম্যান্টিক আন্দোলনের একটা প্রেরণা আছে। রোম্যান্টিক বৈশিষ্ট্য হলো কবি কল্পনার অপরূপ অভাবনীয় বিকাশ। কবির কল্পনা শক্তির দ্বারা জগৎ এবং জীবনের যে বিষয় তাকে অনুভব করা, প্রকাশ করা এবং তার মধ্যে একটা রোম্যান্টিক ভাব নিয়ে আসা ছায়াবাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এছাড়াও ছায়াবাদের মধ্যে গভীর প্রকৃতি চেতনা দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে জীবন এবং শিল্পের বোধ বা ব্যঞ্জনা বা আধ্যাত্মিকতা ছিল, সেগুলো কিন্তু যে রহস্য ভাবনা, সেগুলো কিন্তু এই ছায়াবাদী লেখকদের বিশেষভাবে প্রভাবিত করেছিল। তাই
ছায়াবাদী লেখকদের মধ্যে কিন্তু আমরা বারবার রবীন্দ্রনাথের প্রচুর প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গায় নিরালাজি তিনিও কিছু আলাদা নন। নিরালাজির লেখাতেও অন্যান্য ছায়াবাদী লেখকদের মতো বারবার রবীন্দ্র ভাবনার প্রতিফলন দেখা যায়। রহস্যময়তা, সৌন্দর্য চেতনা, আধ্যাত্মিক ব্যাপার, প্রকৃতি প্রেম, রোম্যান্টিসিজম, প্রেম ও পূজার মধ্যে সম্পর্ক, এই সমস্ত দিক থেকে যখন তিনি লিখছেন বা ভাবছেন তখন তার লেখায় রবীন্দ্রনাথের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে এটা আমাদের হতে পারে নিরালাজির কবিতার বৈশিষ্ট্য এবং অবশ্যই ছায়াবাদী কবি হিসাবে নিরালাজির কবিতার অন্যতম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত আমরা বলতে পারি ছায়াবাদের মধ্যে প্রকৃতি চেতনা একটা বড় জায়গা করে নিয়ে আছে। প্রকৃতি এই ধরনের সময়ের বা এই ধরনের ধারার কবিদের একটা প্রাণ স্বরূপ বলা যেতে পারি আর কি। তো প্রকৃতির সৌন্দর্য চেতনা, প্রকৃতির মধ্যে প্রাণের অনুভব, প্রকৃতিকে মানুষ রাদার বলা ভালো, নারী হিসাবে কল্পনা, এগুলো ছায়াবাদের অন্যতম বৈশিষ্ট্য। নিরালাজির কবিতায় এরকম বৈশিষ্ট্য আমরা দেখতে পাব। তৃতীয়ত ছায়াবাদ আসলে হলো খুব বাহ্যিক কড়াকড়ি বা স্থূলতা, তার বিরুদ্ধে খুব সূক্ষ্ম বা ব্যঞ্জনাগত চেতনার যে একটা বিদ্রোহ, সেই বিদ্রোহটা ছায়াবাদের মধ্যে সেই সুন্দর সৌকুমার্য আবেগ রয়েছে, যা সহজে এই ধরনের লেখাকে অন্যান্য লেখার থেকে একেবারে আলাদা করে বুঝিয়ে দেওয়া যায়। আবার ছায়াবাদ এটা কোথাও গিয়ে নিজের কথা, আবেগ, যেহেতু আবেগের কথা কোথাও গিয়ে বলে যাওয়া, আমরা জানি নিজের আবেগের কথা যখন আমরা বলে যাই তখন তাকে গীতিকাব্য বলে। তাহলে ছায়াবাদের অন্যতম একটা দিক হচ্ছে গীতিকাব্যের বিকাশ। মানবতাবাদ, নারীর গরিমা, সংস্কৃতি, প্রেম, দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম, বন্ধুত্ব, বিশ্ব চেতনা, এই সমস্ত কিছুর মধ্যেই একটা গীতিকাব্যিক ধারা ছায়াবাদকে কেন্দ্র করে গড়ে উঠছিল এবং নিরালাজির কবিতায় এর স্পষ্ট উদাহরণ বারবার দেখা গেছে। নিরালাজির প্রথম প্রকাশিত যে কবিতাটা, তার নাম হচ্ছে জুহি কি কলি। জুহি কি কলি, জুই ফুলের কুড়ি, জুহি কি কলি। এর মধ্যে প্রথম ছায়াবাদের প্রকাশ লক্ষ্য করা যায়। তাহলে যদি প্রশ্ন আসে নিরালাজির কোন কবিতায় প্রথম ছায়াবাদ লক্ষিত, তাহলে বলতে হবে নিরালাজির জুহি কি কলি কবিতায় প্রথম ছায়াবাদ যে উঠে আসছে সেটা দেখতে পাওয়া যায়। এর প্রকাশকাল কত না 1923 খ্রিস্টাব্দ। নিরালাজির কবিতায়, প্রচুর কবিতায় প্রেম এবং প্রকৃতির মিশ্রণের মধ্যে দিয়ে ছায়াবাদী ভাবনার প্রকাশ ঘটেছে। এটা যে ছায়াবাদের বৈশিষ্ট্য সেটা আমরা জানতাম, বলেছি আগেও। তো নিরালাজির প্রচুর কবিতায় এই মেলবন্ধনটা লক্ষ্য করা যায়। তাহলে যদি আমাদের বলি যে ছায়াবাদী কবি হিসাবে নিরালাজির বৈশিষ্ট্য লেখো, তখন তাহলে আমাদের কিন্তু এই পয়েন্টগুলো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো 1, 2, 3, 4 করে লিখতে হবে।
যদি ছায়াবাদী কবি এই কথাটা না বলে দেয় যে কাব্য সাহিত্যে নিরালাজির ভূমিকা আলোচনা করো, বা নিরালাজির কবিতা বা নিরালাজির কাব্যের বৈশিষ্ট্য আলোচনা করো, ছায়াবাদী কবি হিসাবে নিরালাজি নয়, নিরালাজির কবিতার বৈশিষ্ট্য সব কিছু নিয়ে তখন মানে একটা দিক থেকে আলোচনা নয়, পুরোটা, তখন আমরা এই কথাগুলো তো বলবই, তার সঙ্গে আমাদের আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করতে হবে। তাহলে এইটা এবার আমি বলছি যে নিরালাজির কবিতার বৈশিষ্ট্য আলোচনা করো। তো প্রথমেই আমরা বলে নেব, নিরালাজি ছিলেন ছায়াবাদী ভাবনার শ্রেষ্ঠতম রূপকার। ছায়াবাদের বিভিন্ন লক্ষণ তার কবিতায় বিশেষভাবে প্রকাশ পেয়েছে। দ্বিবেদী যুগে যে রীতিবাদী কাব্যধারা ছিল তার তুলনায় নিরালাজির কবিতা অনেক বেশি সুন্দর, সূক্ষ্ম, সুকুমার, ব্যঞ্জনাময় এবং পরিমার্জিত। এই ধরনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হলো বলে ছায়াবাদী কবিতায় নিরালাজির বৈশিষ্ট্য যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছি সেগুলো বলে নেব, ক খ গ ঘ করে বলবো। এবার দ্বিতীয় পয়েন্টটি মানে নিরালাজির কাব্যের বৈশিষ্ট্য, এই প্রশ্ন যদি আসে তাহলে 1 নম্বরটা হচ্ছে ছায়াবাদের শ্রেষ্ঠতম রূপকার, এই বলে শুরু করে ছায়াবাদের কি কি লক্ষণ সেগুলো আবার ক খ করে দেখালাম। এবার 2 নম্বর দিয়ে আমরা বলবো নিরালাজি ছিলেন প্রগতি এবং স্বাধীনতার পূজারী। তিনি বিদেশি শাসন থেকে মুক্তি চেয়েছিলেন দেশকে নতুন করে গড়ে তুলতে। মুক্ত, স্বাধীন, বন্ধনছিন্ন জীবনের প্রতি কবির অনুরাগ বারবার তার বিভিন্ন কবিতায় ব্যক্ত হয়েছে। এই ধরনের একটা কবিতার নাম হচ্ছে জাগো ফির এক বার। জাগো ফির এক বার। হ্যাঁ, আমাদের কবিতাতেও বলা হচ্ছে না, হে মহামানব তুমি আর একবার এসো ফিরে, আর একবার জন্ম নাও এই গ্রাম শহরের তীরে, ঠিক তেমনি জাগো ফির এক বার। ব্যক্তি জীবনে তিনি ভীষণভাবেই স্বাধীনতা প্রত্যাশী মানুষ ছিলেন। শাসকদের বিরুদ্ধে তার যথেষ্ট ক্রোধ ছিল এবং স্বাধীনতার বাসনা তার মনের মধ্যে ছিল। নিরালাজি তার বেশ কিছু কবিতায় গুরু গোবিন্দ সিং এবং শিবাজির বীরতার কথা স্মরণ করে ভারতবাসীকে আবার ওই মাভৈ কণ্ঠে ফিরে দাঁড়াতে জেগে উঠতে বলেন। তিনি প্রচুর সভা সমাবেশ কৃষকদের নিয়ে, সাধারণ নিচু জাতির মানুষদের নিয়ে করেছিলেন, এই দেশ প্রেমের কথা মাথায় রেখে। তিনি মহারাজ শিবাজি কা পত্র, মহারাজ শিবাজির চিঠি, মহারাজ শিবাজি কা পত্র এই নামে একটা দীর্ঘ কবিতা, তাতে শূদ্র জাতির প্রতি উচ্চবর্ণের হিন্দু জাতির বা হিন্দু সমাজের যে অত্যাচার অবিচারের কথা বলা হয়েছে সেগুলো তো বলেইছেন, তার পাশাপাশি সাম্রাজ্যবাদের লড়াই, ভারতবর্ষের স্বাধীনতার কথা, এগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। বুঝতেই পারছো নিরালাজির মধ্যে একটা সুপ্ত বিদ্রোহী মনোভাব লুকিয়েছিল। এটা 3 নম্বর। নিরালাজি ছিলেন অন্তরে অন্তরে বিদ্রোহী, বিপ্লবী। তিনি সামন্তবাদ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে নিত্য লড়াই করেছেন। তিনি বিশ্বাস করতেন বিপ্লব হচ্ছে সাহিত্যের জননী। নিরালাজির প্রগতি ভাবনা, চেতনা, তার এই যে বিপ্লব ভাবনা, এগুলো তার বারবার তার জীবন এবং সাহিত্যে প্রকাশ পেয়ে যায়। তিনি চিরকাল কোনোদিনও কোনো সামাজিক অন্যায়, শোষণ, নিপীড়ন এগুলোকে প্রশ্রয় দেননি। দীর্ঘদিন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। গড়কোলায় কৃষক আন্দোলন সংগঠিত করেছেন, তাতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। ভারতবর্ষের সাম্রাজ্যবাদীদের যে অত্যাচার, শাসনের বর্বরতা তিনি একদম মেনে উঠতে পারেননি। তিনি লিখেছেন এই প্রসঙ্গে, গহন হ্যায় वो अंधकार, গহন হ্যায় वो अंधकार, বা দেবী সরস্বতী। কবিতার নাম দেবী সরস্বতী, কিন্তু এই কবিতায় তিনি কিন্তু কৃষকদের আন্দোলনের কথাই বলেছেন। সুখ কে आंसू दुखी किसानों की जाया के भर आए आंखों में खेती की माया से।
सुख की आंसू किसानों की जाया के, वर आए आंखों में खेती की माया से। हरी भरी खेती की सरस्वती लहराई, हरी भरी खेती की सरस्वती लहराई, मग्न किसानों के घर उन्माद वोजी बधाई। অর্থাৎ সুখের অশ্রু দুঃখী কিষাণের জায়ার মানে স্ত্রীর চোখ ভরে, ক্ষেতের মায়া সবুজ ভরা ধান ক্ষেত, শুভ্র ভরণ দেও তাতে দোল খেয়ে যায়, মগ্ন কিষাণের ঘরে তাই আজ আনন্দের বাদ্যি বাজে। এটা সম্ভব হয়েছিল তো কৃষক আন্দোলন কৃষক বিদ্রোহের ফলেই, তা না হলে তো কৃষকের ঘরে অন্ন আসছিল না। এছাড়াও নিরালাজি এই প্রসঙ্গে আরো বেশ কিছু কবিতা লেখেন, যেমন তার কবিতায় কবিতা শুধু নয় প্রবন্ধ লিখেছেন। বর্ণাশ্রম ধর্ম কি বর্তমান স্থিতি, বর্ণাশ্রম ধর্ম কি বর্তমান স্থিতি, এই নামে যে প্রবন্ধটি তিনি লেখেন সেই কবিতায় বড় বড় যারা লোকজন তারা কিভাবে দেশের ছোট গরিবদের ওপর অত্যাচার করছে, শূদ্রদের ওপর অত্যাচার হচ্ছে, এগুলো লিখেছেন। এবং এই যে বারবার আমি বলছি শূদ্রদের ওপর অত্যাচারের কথা তিনি লিখছেন, আমাদের মনে পড়ে যাবে স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণের কথা, মনে পড়ে যাবে তুলসীদাসের কথা। তুলসীদাস তার কাব্যেও শূদ্রদের দিনহীন দশার বিবরণ দিয়েছেন এবং বলেছেন ব্রাহ্মণদের অত্যাচার তাদের জন্য দায়ী। তাহলে নিরালাজির লেখার মধ্যে রবীন্দ্রনাথের চেতনা, রবীন্দ্রনাথও কিন্তু রথের রশি কালের যাত্রায় এই শূদ্র জাগরণের কথাই বলছেন। তাহলে রবীন্দ্রনাথের ভাবনা, তুলসীদাসের ভাবনা, বিবেকানন্দের ভাবনা, এগুলো কিন্তু বারবার আমরা নিরালাজির কবি চেতনার মধ্যে আমরা উঠে আসি। নিরালাজির কাব্যের পরবর্তী বৈশিষ্ট্যের কথা বলতে গেলে আমাদের বলতে হবে তিনি ছিলেন প্রকৃতির কবি। প্রকৃতির সৌন্দর্য তাকে বারবার মুগ্ধ করেছে। প্রকৃতির এই মুগ্ধ করে দেওয়া রূপের যে উল্লাস, উচ্ছল, প্রাচুর্যময় যে ছবিটা, সেটা বারবার তার কাব্যে দেখতে পাওয়া যায়। তিনি প্রকৃতির মধ্যে প্রাণকে অনুভব করেছেন এবং বহুবার প্রকৃতি তার কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। প্রকৃতি এই কথাটা বললেই এই যে সবুজ শ্যামল বা নদীমাতৃক যে একটা ছবি আমাদের সামনে ভেসে ওঠে, আমরা জানি গ্রাম বাংলার রূপটা অনেকটাই তার সঙ্গে সমগোত্রীয়। নিরালাজি নিজে প্রথম জীবনে তিনি বাংলায় এসেছেন এবং বাংলার প্রকৃতির এই সৌন্দর্যকে উপলব্ধি করেছেন এবং কোথাও গিয়ে এসবের কারণেই পরবর্তীকালে তার কবিতায় প্রকৃতি খুব সুন্দরভাবে উঠে এসেছে। তার প্রিয় ঋতু বর্ষা। নিরালাজির বেশ কিছু কবিতায় তিনি প্রকৃতিকে মানবীকরণ করেছেন, যেমন यमुना के प्रति, बसंत समीर, সন্ধ্যা সুন্দরী ইত্যাদি। নিরালাজির প্রকৃতি প্রীতির মধ্যে আমরা কিন্তু প্রেম বা শৃঙ্গার রসের একটা মিল খুঁজে পাই। কবিতার নাম জুহি কি কলি বা শেফালিকা। এই প্রসঙ্গে এই কবিতাগুলো আমরা উল্লেখ করব। নিরালার সমাজ চেতনা তার কোনো কোনো প্রকৃতি বিষয়ক কবিতার মধ্যে উঠে এসেছে। প্রকৃতি বর্ণনায় নিরালা যে রোম্যান্টিক, সেটা তো আমরা বুঝতেই পারলাম, খুব সুন্দর রোম্যান্টিক ভাবে এটা বলা হয়েছে। এবং এটাও আমরা জানি যে ছায়াবাদী লেখক তাদের রোম্যান্টিক কল্পনা ভাবনা এগুলো খুব সুন্দর হয়। তো এই রোম্যান্টিক চিত্রকল্প নিরালাজি কিভাবে তার কবিতায় নিয়ে আসছেন দেখা যাক। কবিতাটার নাম হচ্ছে বাদল রূপ।
তিনি লিখছেন, ঝুম ঝুম মৃদু গরজ গরজ ঘন ঘোর রাগ আমার अंबर से वर निज रोर झर 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 निर्झर गिरिसर में घर मरु तरु मर मर सागर में सरित तरित गति चकित पवन में। আমাদের এইটা পড়ে রবীন্দ্রনাথের সেই গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে অনেকটা এই যে ভাবধারা সেই জিনিসটা কিন্তু আমরা অনেকটা এর মধ্য দিয়ে খুঁজে পেয়ে যাই। বর্ষার পাশাপাশি আমরা মাথায় রাখবো নিরালাজির বেশ কিছু প্রকৃতি বিষয়ক কবিতায় শরৎ ঋতুর বন্দনা রয়েছে। শরৎ বললেই শেফালি শিউলি এই ফুলের কথা মনে পড়ে, তো নিরালাজির বেশ কিছু কবিতায় আমরা সেগুলো দেখতে পাবো। বসন্ত, সেও তো রোম্যান্টিক কবিদের খুব প্রেমের একটা জায়গা। নিরালাজি তার তীব্র আকর্ষণ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি। বসন্তের সৌন্দর্য উজ্জ্বল শোভা তার কবিচিত্তকে বারবার আকৃষ্ট করেছে। তিনি দুহাত ভরে গ্রহণ করেছেন এবং দুহাত ভরে তা ফিরিয়ে দিয়েছেন কাব্যশৈলীর মধ্যে দিয়ে। এই প্রসঙ্গে ফুটে হ্যাঁ আমু মে বৌর এই কবিতায় বসন্তের এই যে সুন্দর ছবি সেটা আমরা দেখতে পাই। অপেক্ষাকৃত শীত নিষ্ঠুর বা নির্মম, কবি নিরালা তার শিল্পী মনে শীতের একটা বিশেষ জায়গা ছিল, কিন্তু তার বিদ্রোহী যে নিরালা মন, যে মন দরিদ্র মানুষের বন্ধু, তারা কিন্তু শীতের মধ্যে রোম্যান্টিকতা বা রুক্ষ তাপস এইসবকে দেখতে পায়নি। তারা শীতের মধ্যে একটা প্রবল অত্যাচারী, যার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, সেই জিনিসটাই কিন্তু বারবার তার শীতার্ত কৃষকদের কথাবার্তা, তাদের প্রতি কবির সমবেদনা এবং এই অত্যাচারীদের প্রতি তার রাগ, এইগুলো তার বারবার মনে হয়েছে এবং এটাকে তিনি কুকুরের চিৎকারের সঙ্গে তুলনা করছেন। ব্যঙ্গে বিদ্রুপে শীত ঋতুর কবিতা কুত্তা ভকনে লাগা। হ্যাঁ, কবিতার নামটা একেবারে অন্যরকম এবং প্রকৃতির কবিতা যেমন হয়, শীতের কবিতা কিন্তু সেভাবে এটা মোটেও নয়। যাই হোক, প্রকৃতি বিষয়ক কবিতাগুলোর কথা মনে রাখতে গেলে নিরালাজির কয়েকটা কথা মনে রাখতে হবে। এক, তিনি কবি খুব সুন্দর করে ছবি এঁকেছেন কথার মধ্যে দিয়ে। তিনি প্রকৃতির সঙ্গে সমপ্রাণিত অনুভব করেছেন। কখনো তিনি আনন্দময়, কখনো প্রশান্ত, কখনো স্থির, কখনো তার এই প্রকৃতির কবিতায় বিদ্রোহী ভাব, প্রকৃতি আর মানব কখনো এক হয়ে গেছে। ছায়াবাদী রোম্যান্টিক কবি হিসাবে তিনি প্রকৃতি প্রেমে কখনো বা আত্মহারা হয়ে পড়েছেন, আবার কখনো বা প্রগতিবাদী শিল্পীর মতো শোষিত নিপীড়িত মানুষদেরকে প্রকৃতির প্রেক্ষাপটে স্থাপিত করে তাদের যে দুঃখ দুর্দশা সেটা তিনি দেখাতে চেয়েছেন। নেক্সট পয়েন্ট, নিরালাজির প্রেমের কবিতা। নিরালাজি ভীষণভাবেই প্রেমিক কবি। প্রেমের কবিতায় হৃদয়ের এবং শরীরের এই দুটোর কোনোটাকেই কিন্তু তিনি উপেক্ষা করেননি। তার প্রেমের কবিতায় গভীরতা আছে অন্তরঙ্গতা, উচ্ছ্বাস, এবং তার এই প্রেম জাতীয় কবিতায় নারী অত্যন্ত অপরূপা। সে একদিকে যেমন থরথর প্রেম যৌবনাবতী, তেমনি অপরদিকে তার মধ্যে একটা ধরে রাখার ক্ষমতা, একটা গাম্ভীর্য, একটা সৌন্দর্য এটা দেখতে পাওয়া যায়। তাই তার বহু কবিতায় এই নারীরা প্রকৃত ভারতীয় নারী হয়ে উঠেছে এবং এই সমস্ত কিছু নিয়ে রূপ শুধু রূপ নয়, সুন্দর শুধু রূপ নয়, সুন্দর হচ্ছে রূপ এবং গুণের সহাবস্থান। এই নিয়ে বারবার তার কবিতায় নারীর প্রকৃত সৌন্দর্য উঠে এসেছে। सौंदर्य सरोवर की वो एक
তরঙ্গ হয়ে উঠেছে নারী। তাতে চপল প্রবাহ, উদ্দাম বেগ কোথাও কোথাও আছে, কিন্তু সেটাই সব নয়। তার সঙ্গে নব বসন্ত কি কিশলয় কমল লতা, এই ব্যাপারটাও রয়েছে। প্রথম প্রণয়ের তীব্রতা নিরালাজির লেখা প্রেয়সী কবিতায় পাওয়া যায়। সেখানে অবশ্য আমরা ইন্দ্রিয়জ যে প্রেম সেটা দেখতে পাই। তবে বারবার বলছি, এই প্রেমটাই কিন্তু শেষ কথা নয়। তার প্রেম দেহকেন্দ্রিক হয়েও বিদেহী, অর্থাৎ সমস্ত দেহ বা এই ধরনের কাম চেতনাকে স্বীকার করেও তার প্রেম সংবৃত এবং অনন্তের প্রতি ব্যক্ত। তাই শূর্পণখার প্রেম তার কাছে শেষ কথা হয়ে দাঁড়ায় না, রাম সীতার প্রেমের মহিমায় শেষ কথা হয়ে দাঁড়ায়। আমরা জানি বিষাদ বা বেদনা প্রেমের একটা বিশেষ অঙ্গ, এবং নারী যখন এই বিষাদ বা বেদনার মূর্তি ধরে তখন তাকে ঘিরে যে অদ্ভুত একটা পরিমণ্ডল থাকে, তা খারাপ বলবো না, তার একটা আলাদা সৌন্দর্য যেন রয়েছে। নিরালাজি খুব সুন্দর করে সেই সৌন্দর্যকে প্রকাশ করতে সক্ষম হয়েছে। নিরালার কবিতার এর পরবর্তী বৈশিষ্ট্য, তার কবিতায় আত্মবিরোধ বা আত্মসংঘর্ষ। কবির শিল্প সবসময়তেই তার হৃদয়ের প্রতিচ্ছবি বা আত্মার দর্পণ হয়। সেখানে যদি কোনো দ্বন্দ্ব বা সংঘাত বা মনের গভীরে লেগে থাকা কোনো জটিলতা, আর্তনাদ, সেগুলো খুব সহজেই কিন্তু ধরা পড়ে যায়। নিরালার কবিতায় আমরা এই জিনিসটাকে বারবার উঠে আসতে দেখেছি। একদিকে তার প্রেম, প্রকৃতি চেতনা, রোম্যান্টিকতা, ভাবনা, ঠিক তার পাশাপাশি যেহেতু তার মধ্যে একটা বিদ্রোহী চেতনা ছিল, যেহেতু তিনি সমাজ এবং বাস্তবতা থেকে কখনো দূরে সরে যাননি, তাই বারবার তার মনের মধ্যে মানুষের কর্মহীনতা, দারিদ্র, অর্থাভাব, প্রিয়জনের মৃত্যু, বিভিন্ন লেখকদের তাকে নিয়ে বিদ্বেষ, এই সমস্ত কিছু তাকে বেদনামথিত করেছে। তাই একদিকে সমস্ত প্রতিকূল ভাবনা এবং তার সাথে সাথে সুন্দর এবং প্রকৃতি এবং প্রেমের একটা মিষ্টি আহ্বান, এই দুটো তার কবিতার মধ্যে বারবার দেখা যায়। এবং এই দুয়ের বৈপরীত্যকে স্বীকার করেই কিন্তু নিরালার কবিতা একটা নতুন জায়গায় পৌঁছে গেছে। নিরালাজির অনেক কবিতায় এই আমিত্ব, এটা বারবার দেখা গেছে। এই আমিত্বের মধ্যেও কিন্তু এই দুই সত্তার দ্বন্দ্ব, কোথাও গিয়ে मैं अकेला এইভাবে পরিণত করেছেন তাকে। কিন্তু मैं अकेला হলেও আত্মবিশ্বাস শেষ অবধি হারিয়ে যায় না। তাই এই সমস্ত কিছুকে স্বীকার করে, নিঃসঙ্গতাকে স্বীকার করে, সমস্ত জটিল দ্বন্দ্ব ভাবনাকে স্বীকার করে, সমস্ত দুঃখ, দোলাচলতা, বেদনাকে স্বীকার করে কিন্তু তিনি বলছেন এই জীবনের নিঃসঙ্গতা, হতাশা, এটা কখনোই শেষ কথা হতে পারে না। অন্ধকার থেকে, যন্ত্রণা থেকে তিনি ভাবনা আলোকের প্রতিমা তৈরি করেছেন, এবং সমস্ত পৃথিবীতেও এমনই একদিন অন্ধকারের বুক চিরে আলোর উদ্গমন হবে, এটা তার বিশ্বাস। এরপরে আমরা আর একটা কথা বলবো শেষে নিরালাজির কবিতাগুলোর প্রসঙ্গে, বৈশিষ্ট্য প্রসঙ্গে, যে নিরালাজির কবিতায় মৃত্যু চেতনা বারবার বেশ কিছুবার এসেছে। দুঃখ, বেদনা, যন্ত্রণা, কাতরতা, দ্বন্দ্ব, এগুলো তার মনের মধ্যে ছিল। স্বভাবতই অনেক সময়তেই তার কবিতায় মৃত্যুকে বরণ করতে চেয়েছেন তিনি। মরণ এসেছে ছদ্মবেশে, সে মধুর স্বরে কবিকে আহ্বান করে। আমাদের আবারও রবীন্দ্রনাথের ভানুসিংহের পদাবলীর
মরণ রে তুহু মম শ্যাম সমান, কথাটা মনে পড়ে যাবে। নিরালাজির কবিতায় মরণ কবিকে আহ্বান করছে মধুর স্বরে, তুমনে বুলায়া ছদ্ম সে জো মরণে আয়া। তবু মৃত্যু তো শেষ কথা নয়, জীবনের পেয়ালা আমাদের পান করতে এখনো বাকি আছে। রবীন্দ্রনাথ তো তাই বলেছে, জীবন বল্লভ মরণ অধিক সুখ অব তুহু দেখ বিচারি। নিরালাজিও সেই একই কথা বলে, মরণ কা জিসনে বরা হ্যায় উসি নে জীবন ভরা হ্যায়। নিরালাজির কাব্যে তাই জন্ম এবং মৃত্যু তারা যেন এক সুতোয় গাঁথা, যেন এক অপরের পরিপূরক হয়ে যায়। তাহলে মোটামুটি এইভাবে আমরা নিরালাজির কবিতার একটা বৈশিষ্ট্য আমরা পড়লাম। এবার আমরা নিরালাজির যে কবিতা গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলোর নামগুলো এবং তার মধ্যে থাকা কয়েকটা কবিতা আমরা একটু খুব তাড়াতাড়ি বলে নেব। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা যে কয়েকটি দীর্ঘ কবিতা লিখেছেন সেগুলো শুধু যে আকৃতিতে দীর্ঘ তা নয়, কবিতার বিষয়বস্তু এবং প্রকৃতি ভাবনার দিক থেকেও বেশ বিভিন্ন ধরনের লেখা। এর মধ্যে কোনোটা পুরাণ এবং ইতিহাস বিশ্বাসী, কোনোটা বা বিশ্বপ্রেমের, কোনোটাতে ছায়াবাদী ভাবনা, কোনোটাতে বাস্তবতা, কোনোটাতে লেখকের আত্মদর্শন, আত্মসংঘর্ষ, তো বিভিন্ন রকমের লেখা। কোনোটা রোম্যান্টিক, কোনোটা ধ্রুপদী, কোনোটা বেগবান, কোনটা দান্দিক, কোনোটা বা নাটকীয়তায় ভরপুর। তো এই যে সব মিলিয়ে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা এই যে কবিতাগুলো, এর মধ্যে কয়েকটা কবিতার নাম यमुना की प्रति, पंचबटी प्रसंग, सरज स्मृति, राम की शक्ति पूजा, वनवेला, तुलसीदास, कुकुरमुत्ता। আমি নামগুলো একদম আমাদের পাতি বাঙালি উচ্চারণে বলি। যমুনা কে প্রতি, পঞ্চবটি প্রসঙ্গ, সরোজ স্মৃতি, রাম কি শক্তি পূজা, বনবেলা, তুলসীদাস, কুকুর মুত্তা। এই নামগুলো আমি বলেছি। যমুনা কি প্রতি 1922 খ্রিস্টাব্দে, এতে কবির স্মৃতিমথিত রোম্যান্টিক চেতনা গভীর আবেগময় একটা রূপ পেয়েছে। অতীতের সৌন্দর্য কবিকে এখানে বারবার আচ্ছন্ন করেছে। যমুনাকে অবলম্বন করে কবির হৃদয় এখানে উচ্ছ্বসিত হয়েছে। এতটুকু বললে, এতটুকু জানলেই চলবে। পঞ্চবটি প্রসঙ্গ, এটা 1923 খ্রিস্টাব্দে। বুঝতেই পারছো এর যে পটভূমি, পৌরাণিক পটভূমিতে রাম এবং সীতার কথা এবং শূর্পণখার ভাবনা রূপ পেয়েছে। এই কবিতাটি 5টি খণ্ডে বিভক্ত। রাম সীতার প্রেমের মর্যাদা, হৃদয়ের গভীর ভাব এখানে প্রকাশিত। প্রেম ছোট জীবনকে আশ্রয় করে গড়ে উঠলেও তার মধ্যে যে মধুর সৌন্দর্য থাকে এবং প্রয়োজনে তা যে মহৎ ক্ষেত্রে উদ্বর্তিত হয়, তা সীতার ভালোবাসার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। অন্যদিকে শূর্পণখার প্রেমে রয়েছে আদিম স্থূলতা, যাকে কখনোই মহৎ বলে পরিণতি দেওয়া যায় না। এরপরে আমরা চলে আসি স্বরাজ স্মৃতি এই কবিতায়। এটা 1935 খ্রিস্টাব্দে লেখা। একে হিন্দির একমাত্র শ্রেষ্ঠ এবং সবথেকে ঠিকঠাক ভাবে তৈরি হওয়া এলজি বা শোক কাব্য মনে করা হয়। কবির নিজের কন্যার নাম ছিল সরোজ। কবির কন্যার অকাল মৃত্যুতে ব্যথিত পিতৃ হৃদয়ের আর্তনাদ এই কবিতায় ধ্বনিত হয়েছে এবং এই আর্তনাদ একা কবির নয়, এই আর্তনাদ অবশ্যই সমস্ত পিতৃ হৃদয়ের আর্তনাদ। রাম কি শক্তি পূজা 1936 খ্রিস্টাব্দে, এটাও একটা পৌরাণিক আখ্যান কাব্য। বুঝতেই পারছো
বাংলা মহাকাব্যে যে রাম রাবণের যুদ্ধের কথা আছে, তাতে রাম যখন প্রচন্ড চিন্তিত যে কিভাবে আমি রাবণকে হারাবো, এবং রাবণকে না হারাতে পারলে আমি তো পরাজিত হব, কারণ রাবণের লঙ্কায় বাধা আছে দেবীর শক্তি, তখন রাম শক্তি পূজা করেন এবং সেই যে দেবীর কাছে 108টা নীলপদ্ম অর্পণ করা এবং একটি নীলপদ্ম দেবীর লুকিয়ে রাখা, এবং রাম তখন একটি নীলপদ্ম না পেয়ে ঠিক করেন যে আমাকে তো সবাই নীল পদ্ম অক্ষ বলা হয়, নীলাক্ষী বলা হয়, যে আমার চোখ নীল পদ্ম ফুলের মতো সুন্দর, তাই আমি আমার নিজের পদ্ম ফুলের ন্যায় চোখটাই আমি 108 নম্বর পদ্ম হিসাবে দেবীর কাছে অর্পণ করব। ঠিক তখনই দেবী উপস্থিত হন এবং রামকে বলেন যে তোমার জয় হবে ইত্যাদি ইত্যাদি। এই ঘটনাটা নিয়ে লেখা। বনবেলা কবিতাটি একটি দীর্ঘ কবিতা, যার মধ্যে কবির আত্মরূপ এবং কবির ব্যথিত যন্ত্রণা, দগ্ধ হৃদয়ের আর্তনাদ প্রকাশিত। জীবনযুদ্ধে তিনি বারবার পরাজিত হচ্ছেন, তবু তিনি নত হবেন না। সত্য এবং সুন্দরের প্রতি তার চিত্তে সবসময় আনন্দ এবং সৌন্দর্য বিদ্যমান থাকবে। তুলসীদাস 1935 খ্রিস্টাব্দে লেখা। বুঝতেই পারছো, তুলসীদাস ভারতবর্ষের একজন বিরাট মহাকবি। তার জীবন এবং সাধনার উপর বেস করে এই কবিতাটা লেখা হয়েছে। তুলসীদাসের জীবন, তার লেখা, তার সাহিত্য চর্চা, স্ত্রী রত্নাবলীর প্রতি তার মোহ, আঘাত, অপমান, জীবনের শেষে স্ত্রীর সঙ্গে তার একটু সামান্য দ্বন্দ্ব এবং উপদেশ, তারপরে তার জীবনে নতুন চেতনার জাগরণ ইত্যাদি ইত্যাদি তিনি লিখেছেন। এবং এই প্রসঙ্গে একটা কথা মনে রাখতে হবে যে নিরালাজির নিজের জীবনও কিন্তু একেবারে অনুরূপ ছিল, একদম একই রকম। তিনিও বারবার এই দুঃখ যন্ত্রণা, চারিদিক থেকে আসা আঘাতে তিনি জর্জরিত হচ্ছেন এবং সেখান থেকেই তিনি কিন্তু একটা বোধ বা একটা নতুন দার্শনিকতায় নিজেকে উপলব্ধি করতে পারছেন। কুকুরমুত্তা এটা একটা ব্যঙ্গাত্মক কাব্য। জীবনের প্রতি তীব্র পরিহাসমূলক দৃষ্টিভঙ্গি এই কবিতায় বিশেষভাবে ফুটে উঠেছে। জীবনের মহৎ ভাবনা যাকে অনুকরণ করে, অবলম্বন করে কবি নিরালা তিনি তার সৃজন কর্মে রত ছিলেন, একটা সময়ে এই সমস্ত কিছুই তার কাছে পরিহাসের উপকরণ হয়ে দাঁড়ায়। বেদান্ত, সমাজনীতি, রাজনীতি, সাহিত্যের আদর্শ, এগুলো সবই যেন কবির চোখে হয়ে দাঁড়ায় বড্ড বেশি কৌতুকের জিনিস, এবং সবকিছুই তার কাছে মনে হয় অকিঞ্চিতকর, ব্যাঙের ছাতার চেয়েও যেন অধম। কুকুরমুত্তা মানে ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতার থেকেও অধম বলে তার কাছে মনে হয়। আর লাস্ট আর একটা বলবো, সেটা হচ্ছে মহারাজ শিবাজি কা পত্র। এটা 1904 খ্রিস্টাব্দে লেখা। শিবাজি উৎসব রবীন্দ্রনাথের লেখা। তাতে যে দেশপ্রেমের যে উজ্জ্বল প্রকাশ আছে তাকে কেন্দ্র করে নিরালাজি এই কবিতাটা লেখেন। এবং বুঝতেই পারছো এখানে কিন্তু ব্রিটিশ বা পরদেশী শক্তির বিরুদ্ধে তার ভাবনা, সাম্রাজ্যবাদী বামপন্থী চেতনা, নিম্নবর্গের মানুষের প্রতি উচ্চবর্গের মানুষের অত্যাচার, সাম্রাজ্যবাদী শাসনে জনগণের ক্লান্ত এবং অতৃষ্ট হয়ে যাওয়া, তাদের উঠে দাঁড়াবার ইচ্ছা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তার এই শিবাজি কা পত্র এটাতে প্রকাশ পেয়েছে। নিরালাজি নিজে সুকণ্ঠের অধিকারী ছিলেন, তো তিনি যখন নিজ কণ্ঠে এই মহারাজ শিবাজি কা পত্র পাঠ করতেন তখন জনসমাজে একটা অদ্ভুত আলোড়ন, আবেগ সৃষ্টি হতো তার এই কণ্ঠস্বরের জন্য। এই কথাটাও আমরা এই প্রসঙ্গে বলে রাখবো। তাহলে এখন অবধি আমরা নিরালাজির কবিতা সম্পর্কে, নিরালাজির কবিতা, ছায়াবাদী কবিতার কি বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যায়, তার কবিতায় বিদ্রোহের কিরকম চেতনা দেখা যায়, প্রেমের কিরকম চেতনা দেখা যায়, কাব্যিক ভাবনা কিরকম দেখা যায়, তো এই বিভিন্ন দিক থেকে, এবং তার কবিতাগুলির বেশ কিছু কবিতার নাম, তাদের বৈশিষ্ট্য, এই সমস্ত নিয়ে আমরা কিন্তু নিরালার কবি নিরালা, কবি নিরালা এই অংশটা কিন্তু আমরা শেষ করলাম।